নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভ্লগে আপনাদের জানাই সকলকে স্বাগত। মেঘ দিচ্ছে হাতছানি, যাচ্ছি তাই মেঘের বাড়ি। আজকে বেড়ানোর নতুন ঠিকানা হলো মেঘালয়। মেঘালয়ে আমরা কোথায় কোথায় গেলাম, কিভাবে ঘুরলাম, কোথায় থাকলাম, বিস্তারিত আলোচনা করার আগে চলুন যাই মেঘালয় এবং মেঘালয়ের আশেপাশে যে জায়গাগুলি আমরা ঘুরেছিলাম তার সম্পর্কে কিছু ইতিহাস। ভারতের উত্তর পূর্বের একটি শৈল শহর হলো শিলং, যেটি মেঘালয়ের রাজধানী। আর এই শিলং শহরটি খাসি পাহাড়ের মধ্যে অবস্থিত। শিলং বাংলাদেশ ও ভারত সীমান্ত থেকে 65 কিলোমিটার উত্তরে এবং ভুটান ও ভারত সীমান্তে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ব্রিটিশদের কাছে একটি খুব জনপ্রিয় জায়গা ছিল। এই শৈল শহরটি প্রাচ্যে স্কটল্যান্ড নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা হলো 1526 মিটার বা 5006 ফুট। মেঘালয় রাজ্যটি তার সবুজ ল্যান্ডস্কেপের জন্য যেমন পরিচিত, ঠিক তেমনি পরিচিত ভারী বৃষ্টিপাত ও সুন্দর কুয়াশাচ্ছন্ন পরিবেশের জন্য। এখানকার প্রধান ভাষা হলো খাসি। জয়ন্তিয়া পাহাড় আর গারো পাহাড় নিয়েই মেঘালয় গঠিত। বিখ্যাত ভূগোলবিদ ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায় 1936 সালে তার লে প্লাটু দে মেঘালয়া নামক গবেষণাপত্রে উত্তর পূর্ব ভারতের মেঘপুঞ্জ সম্মিলিত পাহাড়ের অঞ্চলকে মেঘালয় নাম দিয়েছিলেন। আমাদের ট্রেন ছিল বর্ধমান থেকে। সরাইঘাট এক্সপ্রেস বিকেল 5:15। ট্রেন কিন্তু প্রায় 5:30টার কাছাকাছি ঢুকলো। বর্ধমান থেকে সরাইঘাট এক্সপ্রেস ছাড়া আপনারা বিবেক এক্সপ্রেস এছাড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও ধরতে পারেন। সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি খুব ভালো, ঠিক সময়ে গুয়াহাটি পৌঁছে দেয়। ট্রেনটি কাল সকালে গুয়াহাটি পৌঁছাবে প্রায় 10টার কাছাকাছি। এছাড়াও আপনারা হাওড়া থেকে অনেক ট্রেনই পেয়ে যাবেন। সরাইঘাটি একমাত্র ট্রেন যেটি আপনাকে 16 ঘন্টা 50 মিনিটের মধ্যে গুয়াহাটি পৌঁছে দেবে। আর যে ট্রেনগুলো রয়েছে সেগুলো প্রায় অনেকটাই টাইম নেয়। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। আমরা গুয়াহাটি থেকে বেশ কিছুটা দূরে। আর যেতে যেতেই ছোট ছোট পাহাড়ের নিচে কখনো সবুজ ধান ক্ষেত বা কখনো চায়ের বাগান আপনারা দেখতে পাবেন। দেখুন, ঠিক যেন মনে হচ্ছে সবুজ কার্পেট বিছানো আছে। একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এই দৃশ্য উপভোগ করতে কিন্তু ভুলবেন না। ট্রেন আমাদের ঠিক টাইমেই চলছে। মনে হচ্ছে গুয়াহাটি 10টাতেই পৌঁছে যাব। আর গুয়াহাটি কিন্তু আমরা 10টাতেই পৌঁছে গেলাম। গুয়াহাটি ঢোকার আগে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। স্টেশনে নেমেও বেশ ঝমঝম বৃষ্টি পেলাম। গাড়ি কিন্তু আমাদের ঠিক করাই ছিল গুয়াহাটি টু গুয়াহাটি। সঙ্গে যেহেতু আমাদের বাচ্চা আছে, তাই লাগেজ নিয়ে পল্টন বাজারে গাড়ির সাথে দর কষাকষি না করে আমরা গুয়াহাটি টু গুয়াহাটি আগে থেকে একটা গাড়ি বুক করে রেখেছিলাম। গুয়াহাটি থেকে শিলং যাবার জন্য আপনারা বাসও পেয়ে যাবেন। সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত বাসগুলো অ্যাভেলেবেল থাকে। এসি, নন এসি, ডিলাক্স বিভিন্ন রকমের বাস আছে। এটি অনলাইনেও বুক করা যায়। ভাড়া কিন্তু অনেকটাই কম পড়ে। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা 20। পথে এই সর্দারজির ধাবা দেখতে পেয়ে আমরা নেমে পড়লাম লাঞ্চের জন্য। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ থালি। তাতে ছিল 2 রকমের ডাল, স্যালাড, পাঁপড় আর ছিল উচ্ছে ভাজা আর ওদের লোকাল কোনো ভেজিটেবল দিয়ে 2টো তরকারি, সাথে ছিল চাটনি ও স্যালাড। আপনারা যারা গুয়াহাটি থেকে সকাল সকাল শিলং পৌঁছাবেন তারা কিন্তু এখানে ব্রেকফাস্টও করতে পারেন। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। রয়েছে বিভিন্ন রকমের ডেজার্ট, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন রকমের পান মশলা। আমার তো বেশ ভালোই লেগেছে খাবার দাবার। আর এই সর্দারজির বাইরের পরিবেশটা এত সুন্দর, ইচ্ছে করছিল আর একটু থেমে যেতে, কিন্তু আমাদের যেতে হবে উমিয়াম লেক আর উমিয়াম ভিউ পয়েন্ট। ওই দুটি দেখে আমরা হোটেলে ফিরব। তাই ইচ্ছেতে লাগামটা নিয়ে আমরা গাড়ি ছোড়ালাম। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব হলো 104 কিলোমিটার। পৌঁছাতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আমরা যেহেতু রাস্তায় লাঞ্চ করতে নেমেছিলাম তাই আমাদের একটু দেরি হয়ে গেল। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য কিন্তু শেয়ার ট্যাক্সিও পাওয়া যায়। আপনারা যদি 2-1 জন থাকেন তাহলে কিন্তু শেয়ার ট্যাক্সিও করে নিতে পারেন। ভাড়া 300 থেকে 350 টাকা মতো পড়ে। তবে যদি অনেকজনের গ্রুপ থাকে তাহলে কিন্তু পার্সোনাল গাড়ি করে নেওয়াই ভালো, একই ভাড়া পড়ে যায়। শিলং শহর থেকে এই উমিয়াম লেকের ডিস্টেন্স হলো 15 কিলোমিটার। এখন আমরা উমিয়াম লেকের দিকেই যাচ্ছি। আর যেতে যেতে একটা অদ্ভুত শব্দ কানে আসছে। এটা আপনাদের উঠে আসার পথে শোনাবো। এটা কিসের আওয়াজ এবং কিভাবে হচ্ছে।
উমিয়াম লেকে আমাদের গাড়ি পার্কিং এবং এন্ট্রি ফি নিয়ে 250 টাকা নিয়েছিল। আমরা বড়রা ছিলাম 4 জন, আর একটা বাচ্চা ছিল 14 বছর আর দুটো বাচ্চা ছিল 8 বছরের। উমিয়াম লেকটি কিন্তু বরাপানি নামেও পরিচিত। 1960-এর দশকে আসাম রাজ্য বিদ্যুৎ বোর্ড দ্বারা এটি নির্মিত হয়েছিল। বাঁধের মূল উদ্দেশ্যই ছিল ওয়াহ খারাহ এবং বাহ সিরপি নামে দুটি নদী এই হ্রদে এসে মিশেছে। আর এখানে আপনি বিভিন্ন রকমের বোট পেয়ে যাবেন, যেমন হাউস বোট, স্পিড বোট, হাই স্পিড বোট, মোটর বোট, রিভার বোট। হাউস বোটগুলোতে 4 জন গেস্ট অ্যালাউ, অ্যাটাচ টয়লেট এবং একটি কিং সাইজের বেড। আর এটি অনলাইনে আপনারা আগে থেকে বুক করতে পারেন। এখানে বিভিন্ন বোটের বিভিন্ন রকমের রেট। আমাদের কপালে আজ বোটিং করা জুটল না, বৃষ্টির কারণে বোটিং বন্ধ আছে। লেকের চারিপাশের পরিবেশটা এত সুন্দর, আর চারিদিক মেঘে ঢেকে দিয়েছে, ইচ্ছেই করছে না এখান থেকে উঠে যেতে। দূরের আকাশগুলো মনে হচ্ছে যদি একটু ছুঁতে পেতাম। আপনারা এখানে এলে অবশ্যই একবার বোটিং করবেন। এত বড় হ্রদের জলে বোটিং করার মজাই কিন্তু আলাদা। আর আমরা যে সময় গিয়েছিলাম সেখানে একটা শ্যুটিং চলছিল তখন। এটা একটা নাচের শ্যুটিং ছিল। এনারা এসেছেন শিলংয়ের লোকাল যে চার্চ আছে সেই চার্চ থেকে। বেশ ভালো লাগছিল। আমরা এখানে অনেকটা টাইম কাটিয়ে ফেললাম। এই লেকটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হাউস বোটে থাকার জন্য পার নাইট ভাড়া পড়ে 5000 টাকা। আর যারা থাকছেন সেই গেস্টদের জন্য লেকের তরফ থেকে কিন্তু মাঝে মধ্যে বনফায়ারের আয়োজনও করা হয়ে থাকে। চলুন এবার শুনুন সেই সুন্দর একটা অদ্ভুত শব্দ। এই ডাকটা হলো ঝিঝি পোকার। পাহাড়ে অনেকগুলো ঝিঝি পোকা একসাথে আওয়াজ করছে, আর সিঙ্ক্রোনাইজেশন হয়ে এমন সুন্দর শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে পাহাড়ের উপরে মন্দির থেকে কেউ ঘন্টা বাজাচ্ছে। ভিউ পয়েন্টে আসতে উমিয়াম লেক থেকে আমাদের গাড়িতে 5 মিনিট টাইম লাগলো। ডান দিকেই পড়বে ভিউ পয়েন্ট, দাঁড়াতে কিন্তু ভুলবেন না। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের নিয়েছিল 30 টাকা, কোনো এন্ট্রি ফি নেই। আর এই ওপর থেকে সম্পূর্ণভাবে লেকটিকে দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু লেকটিকে নিচ থেকে একরকম দেখলেন, আর দেখুন ভিউ পয়েন্টে এসে কি সুন্দর লাগছে দেখতে। শিলংয়ে আমাদের থাকার জায়গা হলো নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি। এটি নেহু নামেই পরিচিত। এই গেস্ট হাউসের পরিবেশ এত সুন্দর, আমার তো মনে হচ্ছে এই কটা দিন আর ঘুরতে না গিয়ে এখানেই কাটিয়ে দিই। একটু রেস্ট নিয়ে আমরা যাব সন্ধ্যাবেলায় পুলিশ বাজারে। আর এই ইউনিভার্সিটির ক্যাম্পাস কিন্তু পুলিশ বাজার থেকে 6 কিলোমিটার দূরে। আপনারা চাইলে পুলিশ বাজারের মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন। আর যদি একটু কম রেটে থাকতে চান, পুলিশ বাজার থেকে 2 কিলোমিটার দূরে লাইথুম বাজারেও আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। নেহুর ক্যাম্পাসটা এতটাই বড়, দেখতে দেখতে একটা দিন কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। চারিদিকে লম্বা লম্বা ঝাউ গাছ আর পাইন গাছের সারি, অসাধারণ দৃশ্য। এরপরে আমরা সন্ধ্যেবেলায় একটু এলাম পুলিশ বাজারে। অনেকে এটা বলে থাকেন ম্যাল, কিন্তু আমার এটা ম্যাল বলে মনে হলো না। দার্জিলিং বা গ্যাংটকে যেরকম ম্যালে একটু বসার জায়গা আছে, এখানে কিন্তু ভীষণই কনজেস্টেড এরিয়া। পার্কিংয়ের রাস্তা চলে গেছে একদিকে, আর এখানে পার আওয়ার পার্কিংয়ে 100 টাকা লাগবে। বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা বিক্রি হচ্ছে, খাবার দাবারে পসরা সাজিয়ে বসেছে। চিকেনের থেকে পর্কের আধিক্যই এখানে বেশি। আর বিভিন্ন রকমের শপিং মলও রয়েছে। আর এই শপিং মলের ভেতরে বিভিন্ন রকমের দোকান আছে, যেমন কসমেটিক, জুয়েলারি, ফোনের বিভিন্ন রকম আইটেম, জামা কাপড়, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এই শপিং মলের ভেতরে পেয়ে যাবেন। শপিং মলটা আমরা একটু ঘুরে দেখলাম, তারপরে বেরিয়ে পড়লাম আবার ফুটপাতের দিকে। রাস্তার ধারে যে চিকেন আইটেমগুলি বিক্রি হচ্ছে সেগুলো কতটা স্বাস্থ্যকর হবে জানি না, তাই আমরা এরকম ভুট্টা সেদ্ধ খেলাম।
সেদ্ধ ভুট্টাটা বাটারে একটু ভেজে নিয়ে চাট মশলা, লেবুর রস আর নুন দিয়ে গরম গরম সার্ভ করছে। খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। এটি একটা কাপের মধ্যে পুরো কাপ ভর্তি দিচ্ছে আর দাম নিচ্ছে 50 টাকা করে। আর যদি আপনি বাটার ছাড়া, মশলা ছাড়া শুধু সেদ্ধ ভুট্টা খেতে চান তাহলে দাম নিচ্ছিল 40 টাকা করে। পাহাড়ে বেড়াতে এসে মোমো খাবো না তা তো হয় না। নরম তুলতুলে মোমোগুলি ঠান্ডাতে গরম গরম বেশ ভালোই লাগছিল। শিলংয়ের একটি জনপ্রিয় খাবারও হলো কিন্তু মোমো। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা এগিয়ে চললাম বাজারের দিকে। শিলংয়ের জিনিসপত্রের দাম কিন্তু ভারী কস্টলি। আপনারা যখন জিনিসপত্র কেনাকাটা করবেন একটু বার্গেনিং করে কিন্তু কিনবেন। আমরা প্রথম দিন কিছু কেনাকাটা করিনি, শুধুমাত্র ঘুরে দেখেছি। ঠিক করলাম সেকেন্ড দিন আবার পুলিশ বাজার আসবো, তো সেই দিন যদি কিছু পছন্দ হয় কিনবো। ফুটপাতের দোকানগুলির মধ্যে আপনারা বিভিন্ন স্টাইলের জুতো পাবেন, শীতের গরম পোশাকগুলোও পাবেন, চাদর, মাফলার, হাত মোজা, পা মোজা সব কিছুই পেয়ে যাবেন। শীতের পোশাক ছাড়াও এখানে বিভিন্ন রকমের চাবিকাঠি, বাঁশের বোনা, ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র, বাচ্চাদের খেলনাগুলি পেয়ে যাবেন। আর এই যে সেন্টার পয়েন্টটা দেখছেন, এই দিকের পাশের এই গলিটা দিয়ে কিন্তু জামা কাপড়ের যে দোকানগুলি সেগুলি চলে গেছে। পুলিশ বাজারটা খুব একটা খোলামেলা জায়গা নয়, বেশ বদ্ধ পরিবেশ। এরই মধ্যে বাস, গাড়ি যাতায়াত করছে। আমরা কিছুক্ষণ টাইম এখানে কাটিয়ে ফিরে গেলাম রাতের ডিনার করার জন্য সুরুচি হোটেলে। পুলিশ বাজার থেকে যে রাস্তাটি ন্যাশনাল বুক এজেন্সির দিকে আসছে, ওই রাস্তাটা ধরে কিছুটা ডান দিকে এলেই পড়বে হোটেল সুরুচি। আর হোটেল সুরুচির উল্টো দিকেই রয়েছে বিশাল শপিং মার্টটি। আর এদের স্টে করার জন্য অন্য একটি হোটেলও রয়েছে। আমার ভিডিওর মাধ্যমে আমি এদের মেনু চার্টটি তুলে ধরলাম। এখানে আপনারা যদি আসতে চান ভিডিওটি পজ করে মেনু প্লাস আইটেমের রেটগুলি জেনে নিতে পারবেন। এদের খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই লেগেছিল আমাদের। আর রাতে খাবারের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম রুটি আর এগ তড়কা। রুটিগুলো কিন্তু এরা গরম গরমই সার্ভ করছে। শিলংয়ের প্রথম দিনের ট্যুর আমাদের এখানেই সমাপ্ত। এরপরে আমরা ফিরে যাব হোটেলে। কাল শিলংয়ে কোথায় কোথায় ঘুরবো জানতে হলে আমার সেকেন্ড ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধও রইল।